আশিস বাংলা প্রো চ্যানেলে আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প প্রাগৈতিহাসিক নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেক আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমি শুরু করব আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প প্রাগৈতিহাসিক নিয়ে আলোচনা। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পটি প্রাগৈতিহাসিক নামক মূল গল্পগ্রন্থের অন্তর্গত। এই প্রাগৈতিহাসিক গল্পগ্রন্থটি 1937 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে প্রকাশ পেয়েছিল। এই যে গল্প অর্থাৎ প্রাগৈতিহাসিক, এই প্রাগৈতিহাসিক গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিককার রচনা। কিন্তু প্রথম দিককার রচনা হলেও মানিক বন্দ্যোপাধ্যায়ের নিজস্বতা ও ব্যক্তিত্বের পরিচয় এই গল্পে স্পষ্ট। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস সমুদ্রের স্বাদ। সেই সমুদ্রের স্বাদ উপন্যাসে লেখক নিজের লেখা সম্পর্কে বলতে গিয়ে লেখকের কথা যে অংশ, সেই অংশতে তিনি বলেছেন, মিথ্যার শূন্যকে মনোরম করে উপভোগ করার নেশায় মরমর এই সমাজের কাদরানি গভীরভাবে মনকে নাড়া দিয়েছিল। ভেবেছিলাম ক্ষতে ভরা নিজের মুখখানা অতি সুন্দর মনে করার ভ্রান্তিটা যদি নিষ্ঠুরের মতো মুখের সামনে আয়না ধরে ভেঙে দিতে পারি, সমাজ চমকে উঠবে, মলমের ব্যবস্থা করবে। অর্থাৎ পোশাক পরা মেকি সভ্যতার আড়ালে যে আদিম স্বভাব আছে তাকে বিকৃতি ও ভ্রষ্টতা দিয়ে ব্যাখ্যা করার যে প্রয়াস আছে, মানিক বন্দ্যোপাধ্যায় যথাযথভাবে সত্যতা দিয়ে তাকে তুলে ধরেছেন। মানুষের জীবনের মৌল রূপটি যতই আদিম হোক না কেন, কি তার আসল পরিচয়, কি তার আসল রূপ, এই ভাবনা থেকেই তিনি আমাদের আলোচ্য গল্প অর্থাৎ প্রাগৈতিহাসিক রচনা করেছিলেন। আমরা আমাদের যে ভিতরের আদিমতা, সেই আদিমতাকে সভ্যতার আলো দিয়ে ঢেকে রাখি। আসলে আমাদের ভেতরের যে রূপ, সে রূপ কিন্তু এখনো বদলায়নি। এই ব্যাপারটি এই প্রাগৈতিহাসিক গল্পে প্রাধান্য পেয়েছে। এই কাহিনীর মূল চরিত্র ভিখু। এই ভিখুকে কেন্দ্র করেই এই গল্পের কাহিনী অগ্রগতি হয়েছে। ভিখু 11 জন মিলে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গতিতে চুরি করতে গিয়েছিল। সেই চুরি করতে গিয়ে সেখানে বসন্ত সাহার মেজ ভাইকে গোলা পর্যন্ত নামিয়ে দিয়েছিল। সেই 11 জনের মধ্যে 10 জনই সেই ডাকাতিতে ধরা পড়েছিল, কিন্তু কোনো রকমে ডান হাতে বর্ষার খোঁচা খেয়ে আঘাত পেয়ে ভিখু সেখান থেকে পালিয়ে এসেছিল। দিনের বেলায় নিজেকে লুকিয়ে রেখে রাতের বেলায় অক্লান্ত পরিশ্রমে হেঁটে সে কোনো রকমে পৌঁছেছিল চিতরপুরের তার বন্ধু পেল্লাদ বাগদির বাড়িতে। কিন্তু পেল্লাদ বাগদি পুলিশের ভয়ে তাকে তার ঘরে স্থান দিতে পারেনি, কিন্তু তাকে সে দূরে ঠেলেও দেয়নি। সে তাকে কিছু দূরে গভীর জঙ্গলে বাঁশের মাচা করে রেখে এসেছিল। যে জঙ্গলে বাঘ পর্যন্ত থাকতে পারে না যে বর্ষায়, সেই বর্ষাতে সেই জঙ্গলের মধ্যে ভিখু কিন্তু বেশ কয়েকদিন ছিল। মৃত্যুর সঙ্গে যখন সে যুদ্ধ করছে, অসহ্য যন্ত্রণায় যখন সে কাতরাচ্ছে, তখন পেল্লাদ তার বোনাই ভরতকে নিয়ে এই ভিখুকে তার নিজের বাড়িতে এনেছিল। সেই বাড়ির কিছুটা আরাম পেয়ে, খাবার পেয়ে সুস্থ হয়ে উঠল ভিখু। কিন্তু ভিখুর মনের মধ্যে যে আদিম সত্তা, যৌন সত্তা, সেই যৌন সত্তাও যেন জানান দিতে শুরু করল। ফাঁকা বাড়িতে পেল্লাদের স্ত্রীর প্রতি একটা অশালীন আচরণ করতে উদ্যত হলো ভিখু। কিন্তু এক হাত অকেজ বলে পেল্লাদের স্ত্রীকে সে জব্দ করতে পারল না। পেল্লাদের স্ত্রী তার হাত থেকে নিজেকে হারিয়ে নিয়ে চলে গেল এবং পেল্লাদকে সমস্ত ঘটনা বলে দিল। পেল্লাদ এবং ভরত মিলে মারধর করে ভিখুকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর ভিখু প্রতিশোধ স্বরূপ
রাতের বেলা পেল্লাদের বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং সে সেই গ্রাম ত্যাগ করল। সেই গ্রাম ত্যাগ করে সে মহকুমা শহরে শুরু করল তার জীবনের দ্বিতীয় পর্যায়। একটি তেঁতুল গাছের তলায় সে ভিক্ষাবৃত্তি শুরু করল। প্রথম তার আয় এই ভিক্ষাবৃত্তিতে ভালোই হচ্ছিল। সে বিল্লু মাঝির একটি চালাতে আশ্রয় নিল এবং তার জন্য সে ভাড়াও দিত। তার শরীর সুস্থ হয়ে উঠল। সে আবার যেন আগেকার শক্তি ফেরত পেল। সুতরাং তার মনে যৌন চেতনা জাগ্রত হয়ে উঠল। সে ভাবতে লাগলো নারী সঙ্গহীন রাত্রে যেন করুণ রাত্রে, যে জীবন সে একসময় অতিক্রম করে এসেছে, যে মানুষের কাছে রক্ত একমাত্র সম্বল, যে মানুষ ছেলেকে কেটে দিয়েছে তার মায়ের সামনে, দিয়ে মায়ের করুণ কান্না দেখে উল্লাসে ফেটে পড়েছে, যে সর্বদাই খুন করতে ব্যস্ত, তারই খেয়ে মেয়ে মানুষের সঙ্গে উন্মত্ত রাত্রি যাপন করতে ব্যস্ত, সে মানুষ ভিক্ষাবৃত্তি করে রাতের বেলায় নিঃসারে পড়ে থেকে কখনো জীবন কাটাতে পারে না। তার প্রয়োজন হলো নারী সঙ্গীর। কিছুদিনের মধ্যেই তার চোখে পড়ল পাঁচি নামে এক খোঁড়া ভিখারিনী, যার পায়ে ঘা, তার বয়স অল্প। তাকে সে জীবন সঙ্গী করতে চাইল, তার সঙ্গে সে থাকতে চাইল। কিন্তু ঘায়ের জন্য প্রথমে তাকে ঘা সারাতে বলল। পাঁচি সেই ঘা সারাতে রাজি হলো না। কিছুদিন পরেই পাঁচি বসির নামক এক মুসলিম মানুষকে বিয়ে করে। পরিশেষে পাঁচিকে পাওয়ার জন্য ভিখু বসিরকে হত্যা করে এবং পাঁচিকে পিঠে করে নিয়ে আবার নতুন শহরের সন্ধানে বেরিয়ে পড়ে। এখানেই গল্পের শেষ। গল্পের যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তি আলোচনা করার পূর্বে আমরা এই গল্প থেকে দুটি জায়গা মনে করিয়ে দিতে চাই। ভিক্ষাবৃত্তির সময় নদীর ধারে যখন মেয়েদের স্নান করা দেখত ওই ভিখু, এবং তার উদগ্র বাসনা যখন জেগে উঠত, সে নদীর ধারে খেপার মতো ঘুরতে ঘুরতে ভেবেছিল পৃথিবীতে যত খাবার ও নারী আছে সব কিছু ভোগ করতে না পারলে তার যেন তৃপ্তি নেই। অর্থাৎ মানুষের আদিম প্রবৃত্তি এখনো রয়ে গেছে। সভ্যতার আলোয় যতই তাকে আমরা ঢাকা দিতে চেষ্টা করি না কেন, মানুষের মনের অন্তরের অন্তঃস্থলে আদিম প্রবৃত্তি থেকে মানুষের মুক্তি নেই। আর এই গল্পের শেষ কালে লেখক বলছেন, হয়তো এই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিখু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। আসলে প্রত্যেকটি মানুষের মধ্যেই আদিম প্রবৃত্তি বর্তমান। সেই আদিম প্রবৃত্তির অবলুপ্তি নেই, তা মানব বংশের উত্তরাধিকার সূত্রে বাঁধা, বংশ পরম্পরায় তা প্রবহমান। তার গোপন স্বভাব সভ্যতার আলোয় আরো গোপন থেকে যায়। আদিম আকর্ষণ মানব জীবনে স্বতঃস্ফূর্ত, ভিখু তার উজ্জ্বল দৃষ্টান্ত। এই গল্পের মূল চরিত্র ভিখু। বাকি সমস্ত চরিত্র ভিখুকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। আর মানুষের যে আদিম প্রবৃত্তি, মানুষের মনের মধ্যে যে যৌন চেতনা, টিকে থাকার যে সংগ্রাম, অস্তিত্ব রক্ষার সংগ্রাম, সব কিছুই এই গল্পে প্রাধান্য পেয়েছে। তেমনি ওই ভিখু যখন জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছিল, আদিম মানুষ যেমন অস্তিত্ব রক্ষার সংগ্রামের জন্য, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন্যজ প্রাণীদের সঙ্গে যুদ্ধে মেতে উঠেছিল, সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অক্লান্ত ভাবে পরিশ্রম করেছিল, ভিখুও ঠিক তেমনই একইভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য
সাপের সঙ্গে যুদ্ধ করেছে, নিজেকে জোঁক থেকে সামলে চলেছে। সে নানানভাবে সে আদিম মানুষের মতোই নিজেকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেছে। অর্থাৎ গল্পটির গতি একমুখী, তাই এটি ছোট গল্প হিসাবে সার্থক। আর গল্পটির নাম প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক শব্দের অর্থ ইতিহাসের আগে যেটা ইতিহাস, প্রাগযুক্ত ঐতিহাসিক সমান প্রাগৈতিহাসিক। অর্থাৎ মানুষ যখন এই পৃথিবীতে প্রথম এসেছিল, তার প্রথম চেতনা ছিল, প্রথম যে মনের প্রশ্ন ছিল, কেমনভাবে আমি এই পৃথিবীতে টিকিয়ে থাকব। অর্থাৎ সমস্ত প্রাণীর যেমন, সমস্ত জন্তু জানোয়ার প্রাণী সবাই যেমন পৃথিবীতে টিকে থাকতে চায়, মানুষেরও প্রথম চাহিদা ছিল পৃথিবীতে টিকে থাকা। যেমনভাবে ভিখু কিন্তু প্রায় মৃত্যুশয্যায়, কিন্তু তবু সে মরতে পারেনি, মরতে চায়নি, অসহ্য যন্ত্রণা সহ্য করে সে বেঁচে থেকেছে। তারপর যখন সে সতেজ হয়ে উঠল, সবল হয়ে উঠল, তার শরীরের মধ্যে আগের শক্তি আবার ফিরে এলো, তখন তার মধ্যে আমাদের মনের অন্ধকারে যে যৌন প্রবৃত্তি, সেই যৌন প্রবৃত্তি তার মধ্যে জেগে উঠল। সেই যৌন প্রবৃত্তি জেগে উঠে সে পাঁচির মতো মেয়েকে, সে নিজের একটি হাত খোড়া, তবু একটি হাতেই করে সেই পাঁজিকে পিঠে করে নিয়ে সে আবার নতুন জীবনের উদ্দেশ্যে পাড়ি দিল। অর্থাৎ আমাদের প্রতিটি মানুষের মধ্যে আদিম প্রবৃত্তি বর্তমান। এই আদিমতার অবলুপ্তি নেই, তা মানব বংশের উত্তরাধিকার সূত্রে বাধা। এটি মানুষের বংশ পরম্পরায় প্রবাহিত। এখানে এই গল্পের যে নামকরণ প্রাগৈতিহাসিক, সেই প্রাগৈতিহাসিক নামকরণটি সার্থক। অর্থাৎ একদিকে গল্পটি একমুখী, অন্যদিকে এটি এককেন্দ্রিক গল্প। তার মূল চরিত্র একটি ভিখু নামক চরিত্রকে কেন্দ্র করে গোটা গল্প আবর্তিত হয়েছে। এবং আমাদের যে আদিমতা, মানুষের যে হিংসা আদেশ, জিঘাংসা বৃত্তি, হত্যা বৃত্তি, নিজেকে টিকিয়ে রাখার জন্য প্রচণ্ড প্রচেষ্টা, অস্তিত্ব রক্ষার সংকট এবং যৌন প্রবৃত্তি, সব মিলিয়ে মানুষের মধ্যে যে আদিম প্রবৃত্তি, সেই প্রবৃত্তিগুলি কেমনভাবে আজও সক্রিয় এবং কেমনভাবে সুযোগ পেলে সেগুলি আবার জেগে ওঠে, মানিক বন্দ্যোপাধ্যায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই প্রাগৈতিহাসিক গল্পে সেগুলি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সুতরাং ছোট গল্প হিসাবে এবং প্রাগৈতিহাসিক নামকরণ হিসাবে এই গল্প সার্থক। আজ এই পর্যন্তই।